ইউনূসের নামে অভিযোগ করা হচ্ছে বিভিন্ন হত্যা, বেআইনি কারাদণ্ড, হিংসা, সংখ্যালঘু নির্যাতন, এইসব বিভিন্ন বিষয়। বাংলাদেশে কি মিলিটারি শাসন হতে যাচ্ছে? মোহাম্মদ ইউনূসকে যেতে হয়েছে সরাসরি চীনে। এদিকে ডক্টর ইউনূস চীনে গিয়ে কঠিনভাবে ফেঁসে যান, পদত্যাগ করে ক্ষমতা ছাড়তে হয় তাকে। এদিকে বাংলাদেশের পরিস্থিতিও উত্তাল হয়েছে, শেখ হাসিনার কপাল খুলেছে। সেনাপ্রধানও চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন। আওয়ামী লীগের জন্য এর থেকে আর সুসংবাদ কি হইতে পারে? সার্জিস এবং হাসনাতকে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। সেনাবাহিনীর সাথে যে কাহিনী, সেনাপ্রধানকে নিয়ে যে বক্তব্য। আত্মনির্ভরতার পক্ষে আরো এক হাত। ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশ এখন আর মিত্র দেশ নেই, অন্তত সাম্প্রতিক পরিস্থিতি সেরকমই ইঙ্গিত দিচ্ছে। পাকিস্তানের হাতে থাকা পরমাণু অস্ত্র বাংলাদেশেরই বলে মন্তব্য করেছেন। নজিরবিহীনভাবে কালকে ভারত এবং চায়না নিজেদের মধ্যে একটি বৈঠক করলেন। সারা বিশ্ব স্বাভাবিকভাবে চমকে গেল যখন ভারত এবং চায়না একসঙ্গে বৈঠকের টেবিলে বসলেন। ভারত এবং চায়না উভয় একটি প্রেস বিবৃতি জারি করলো। যখন পরিস্থিতি উত্তাল হয়, এই পরিস্থিতি যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, আওয়ামী লীগ নেতারা কলকাতায় জড়ো হয়েছেন এবং সেখানে তারা মিটিং করেছেন। সেখানে মিটিং করে পরবর্তী কার্যসূচি নির্ধারণ করেছেন। নিউজ 24 তারা বলার চেষ্টা করলো সরাসরি যে কলকাতায় শেখ হাসিনা তার নেতাদের সঙ্গে মিটিং করেছেন। তাহলে কি শেখ হাসিনাকে কলকাতায় আনা হয়েছে? সময় যখন খারাপ যায়, সব দিক থেকে সম্ভবত সময়টা খারাপ যায়। এটা কুফা লাগছে ভাই, যে রাজনৈতিক প্ল্যাটফর্ম গুলো আছে বিভিন্ন, যেমন মিড লেভেলের অফিসাররা প্রত্যেকেই প্রচন্ড রেগে গেছেন এবং তাদের এক ধরনের ইউনিটি তৈরি হয়েছে যে তোমাদের এত বড় স্পর্ধা, তুমি সেনা প্রধানের দিকে আঙ্গুল তোলো, তুমি সেনাবাহিনীকে, এবং তাদের একজন বলছে ক্যান্টনমেন্ট পুড়িয়ে দেবে, গুড়িয়ে দেবে, এবং তাদেরকে সারমেয়র সাথে তুলনা করেছে সেনাপ্রধানকে। রাজনৈতিক কু করে আপনারা ক্ষমতায় আসবেন, ইন্টারভেনশন করে দেশে গন্ডগোল লাগায় জনগণকে জিম্মি করে ব্ল্যাকমেল করে আপনারা দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকবেন, এরকম চিন্তা করেন না। রাজনীতি করতে চাইলে ন্যাচারালি পলিটিক্স করেন। হাসনাত আব্দুল্লাহ, সার্জিস, হাসিব, একে একে সবার নামই প্রকাশ্যে আসছে। ডক্টর ইউনূস, সার্জিস, হাসনাত, তাদেরকে নিয়ে কঠিন কঠিন সমালোচনা হচ্ছে দেশের মধ্যে। আপনারা জানেন ডক্টর ইউনূস চীন সফরে গিয়েছেন এবং চীনও কিন্তু ডক্টর ইউনূসের উপর কঠিন একটি অ্যাকশন নেয় এবং বাংলাদেশকে খালি পেয়ে আওয়ামী লীগ কর্মী এবং শেখ হাসিনার যারা কর্মী রয়েছে তারা কিন্তু বিশাল একটি সুযোগ পায় এবং সেই সুযোগটি তারা ইতিমধ্যে কাজে লাগাচ্ছে। দর্শক শ্রোতা, কিছুদিন ধরে সেনাপ্রধানকে নিয়ে অনেক কথা হচ্ছে যে সেনাপ্রধান নাকি শেখ হাসিনার লোক, অন্যদিকে দেশের মধ্যে সে নাকি শেখ হাসিনাকে ফিরিয়ে আনবে। সেই ঘটনাগুলো কি সত্য হতে যাচ্ছে? আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। দেশের রাজনৈতিক প্রেক্ষাপটের সর্বশেষ অবস্থা আপনারা এই ভিডিও দেখলে স্পষ্ট ক্লিয়ার হয়ে যাবেন। এইগুলা বিষয় নিয়ে অনেক নিউজ ক্লিপ আপনাদেরকে দেখাবো এখানে, সেই ক্লিপগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন। আসুন দর্শক, আমরা আর কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনা চলে যাই। এই নিউজগুলো আগে দেখবো এবং ভিডিও শেষে আমাদের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো করব। আওয়ামী লীগের জন্য এর থেকে আর সুসংবাদ কি হইতে পারে? যে সার্জিস এবং হাসনাতকে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। গেল কয়েকদিন আগে সেনাবাহিনীর সাথে যে কাহিনী, সেনাপ্রধানকে নিয়ে যে বক্তব্য, সেনাবাহিনী বলছে এটা অপপ্রচার, বিভ্রান্তিমূলক তথ্য। তো এইটার পরে সারা বাংলাদেশের মানুষের মধ্যে একটা কনসার্ন ছিল যে হাসনাত গ্রেপ্তার হইতে পারে। আবার সার্জিস যখন হাসনাতরে পাল্টা কাউন্টার করছে, একদিন পরে আবার হাসনাতের সাথে সে সহমত পোষণ করছে, দ্বিমত সরে গেছে। তো এগুলার পরে এনসিপি বিতর্কিত হয়েছে, জাতীয় নাগরিক পার্টি প্রশ্নের মুখে পড়ছে। সুতরাং এমন কর্মের কারণে সার্জিস এবং হাসনাতকে বহিষ্কার করতে পারে, এটা অনেকে আশঙ্কা করছিল। এর মাঝখানে সোশ্যাল মিডিয়াতে একটা চিঠি ভাইরাল হয়ে গেছে। এখন এই দাবিটা কতটুকু সত্য, পুরো ভিডিও শুনুন আগে। হ্যাঁ, সম্প্রতি হাসনাত এবং সার্জিসকে তাদের প্রাথমিক সদস্য পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো শীর্ষক দাবিতে একটা চিঠির ছবি মিডিয়াতে ভাইরাল বা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। পদ থেকে অব্যাহতি এবং সদস্য পদ স্থগিত প্রসঙ্গে ওই চিঠিতে বলা হয়েছে, জাতীয় নাগরিক পার্টির এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক কেন্দ্রীয় কমিটির মুখ্য সমন্বয়ক দক্ষিণাঞ্চল হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক উত্তরাঞ্চল সার্জিস আলমের বিষয়ে আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্টতা, দেশপ্রেমিক সেনাবাহিনীর সাথে বৈরী সম্পর্ক তৈরি, পার্টিতে সিনিয়রদের সাথে বিশেষ করে নাসিরউদ্দিন পাটোয়ারি, সামান্তা শারমিন বেয়াদবি, একক আধিপত্য, ছাত্রলীগের অতীত পশুত্বপনা, এখনো আচরণে থেকে যাওয়া, ঘোড়া ঢেঙিয়ে ঘাস খাওয়া সহ অগণিত কারণে এই দুইজনের স্বীয় পদ স্থগিত করা হলো এবং তাদের প্রাথমিক সদস্য পদ স্থায়ীভাবে বহিষ্কার করা হলো। এনসিপির সবাইকে এই দুজনের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার জরুরি নির্দেশ দেওয়া হলো। মুহূর্তের মধ্যে ভাইরাল। আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের নেতাকর্মীরা গণহারে শেয়ার করছে, কিন্তু খেলাটা বোঝা নাই, কারণ এই চিঠিটা একটা ভুয়া চিঠি। সিচুয়েশনের সাথে পাবলিক কি খোঁজে
যারা ভুয়া বা গুজব তৈরি করে তারা কিন্তু বোঝে যে আপনি কি শুনতে চান, কি দেখতে চান, পাবলিকের মাইন্ডে কোনটা ঘুরতেছে। হাসনাত গ্রেপ্তার হবে এটা সবাই ভাইবেই নিছিল। ফুয়াদ এবি পার্টির ক্যান্টনমেন্ট উড়াই দিবে যে ঘোষণা দিছে, সবাই ভাইবা নিছিল সে গ্রেপ্তার হবে। রাতের বেলা গুজব ছড়াইলো ফুয়াদ, ব্যারিস্টার ফুয়াদ তিনি গ্রেপ্তার হয়েছেন। হাসনাত এবং সার্জিসের ইস্যুতেও শোডাউন সহ বিভিন্ন কিছুতে জনমনে চিন্তা যে এনসিপি মনে বের করে দিবে। কেন? কারণ দলটির গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি নাসিরউদ্দিন পাটোয়ারি, সে কিন্তু বলছিল যে হাসনাতের অ্যাক্টিভিটিসটা শিষ্টাচার বহির্ভূত। অপরদিকে হান্নান মাসুদ সেও বলছিল যে ভাই চুপ থাকতে পারলাম না, আপনারা একজন মিথ্যা বলছেন। স্বাভাবিকভাবে খেলাটা জমা উঠছে, জনগণ কথা বলতেছে, এই সুযোগে কিন্তু এই ভুয়া জিনিসটা সামনে চলে আসছে। অনুসন্ধানে জাতীয় নাগরিক পার্টির ফেসবুক পেজে এই আলোচিত দাবির সপক্ষে কোনো পোস্ট বা তথ্য খুঁজে পাওয়া যায়নি। আপনার এনসিপির প্রেস বিজ্ঞপ্তির আদলে লোগো এবং নাম ব্যবহার করে আলোচিত প্রেস বিজ্ঞপ্তিটি তৈরি করা হয়। পরবর্তীতে সংবাদ মাধ্যম দ্য ডেইলি ক্যাম্পাসের বরাতে দলটির যুগ্ম সদস্য সচিব তিনি নিশ্চিত করেছেন যে এটা ভুয়া চিঠি, এই ধরনের চিঠি ইস্যু করা হয়নি, সুতরাং তারা শপথে বহাল আছেন। আমরা লক্ষ্য করলাম জাস্ট যে মুহূর্তে দাঁড়িয়ে এই খবরগুলো আসছে সেই মুহূর্তে মোহাম্মদ ইউনুসকে যেতে হয়েছে সরাসরি চীনে। ওদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি প্যাসিফিক কমান্ডার তিনি এসে দেখা করেছেন, বৈঠক করেছেন, নিভৃত বৈঠক করেছেন ওয়াকারুজ্জামান, যিনি বাংলাদেশের এই মুহূর্তে মিলিটারি প্রধান, তাঁর সঙ্গে একান্তে বৈঠক করেছেন। দুটো ঘটনাকে পাশাপাশি ফেলছিলাম। চীন মার্কিন যুক্তরাষ্ট্র একদম বিপরীত মেরুতে রয়েছে। চীন মোহাম্মদ ইউনুসকে প্র্যাকটিক্যালি ডেকে পাঠিয়েছেন এবং তিনি সরাসরি চীনে রওনা দিয়েছেন। আর অন্যদিকে ওয়াকারুজ্জামানের কাছে মেসেজ পাঠিয়ে দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নিশ্চিতভাবে ডোনাল্ড ট্রাম্প। ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এমন কি পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে দাঁড়িয়ে সরাসরি মিলিটারি টেক ওভার করলো বাংলাদেশের শাসন ব্যবস্থা এই মুহূর্তে দাঁড়িয়ে? জানি না, শেষ পর্যন্ত সেই পরিস্থিতিকে নজর রাখতে হবে। ভারতবর্ষকে লক্ষ্য করে দেখুন, নরেন্দ্র মোদী কিন্তু চুপ করে রয়েছেন, সাইলেন্ট। মিলিটারিলি যেখানে যেখানে যতটা নিজেদের ওয়েল ইকুইপড করে নেওয়া যেতে পারে, গত 6 মাসের হিসেবে আমরা দেখছিলাম জুলাই বিপ্লব বাংলাদেশে হওয়ার পর থেকে শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়টা নিয়ে আর কোনো শব্দ পাওয়া যাচ্ছে না কিন্তু বাংলাদেশ থেকে। এই মুহূর্তে দাঁড়িয়ে মোহাম্মদ ইউনুস কিন্তু চীনকে ধরে বাঁচার একটা চেষ্টা করবেন, তার কারণ চীন মার্কিন যুক্তরাষ্ট্রের বিরোধী, আর মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যে মিলিটারির দিকে হাতটা বাড়িয়ে দিয়েছে। আমি একটু অবাক হয়েছিলাম যখন ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞেস করেছিলেন সাংবাদিকরা নরেন্দ্র মোদীর সামনে যে বাংলাদেশ নিয়ে আপনারা কী ভাবছেন, তখন ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে ওটা আমি নরেন্দ্র মোদীর ওপর ছেড়ে দিচ্ছি, প্রতিবেশী রাষ্ট্র তিনি ভাববেন, তিনি যা করা করবেন, ম্যাচিওর পলিটিশিয়ান। সেখানে একটা ইঙ্গিত ছিল পরিষ্কারভাবে, এবং সেই ইঙ্গিতের পরবর্তীকালে তার আগে আমরা দেখেছি আর্থিক সহায়তাটা বাংলাদেশকে বন্ধ করে দেওয়া হয়েছিল। তারপরে কী এমন ঘটলো যে প্যাসিফিক কমান্ডারকে পাঠাতে হলো নিভৃত বৈঠক করতে বাংলাদেশের মিলিটারি জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে। ইদানিংকালে আপনারা একটু খেয়াল করে দেখুন, গত 1 মাসের মধ্যে মিলিটারি জেনারেল ওয়াকারুজ্জামান মারাত্মকভাবে প্রোঅ্যাক্টিভ হয়ে গেছেন, সুপার অ্যাক্টিভ হয়ে গেছেন। মাঝে মাঝে মনে হচ্ছে বাংলাদেশটা চালাচ্ছেন মিলিটারি শাসক, তা কিন্তু নয়। মোহাম্মদ ইউনুস, তারা সমন্বয়করা, তারা পরামর্শদাতা উপদেষ্টা যারা, তারাই রাষ্ট্রটা চালাচ্ছে, কিন্তু রাষ্ট্রটা চালাতে পারছেন না। আর এখান থেকেই ঘনীভূত হচ্ছে সংকট। বিএনপি যারা মূল রাজনৈতিক দল বাংলাদেশের, তারা কিন্তু ইমিডিয়েট ইলেকশন চাইছেন, এবং তারা জানেন ইমিডিয়েট ইলেকশন হলে তারা অ্যাবসলিউট পাওয়ারে একক ক্ষমতা, গরিষ্ঠ সংখ্যাগরিষ্ঠ হয়ে ক্ষমতায় আসবে। বিএনপির অ্যাটিটিউডটা খুব পরিষ্কার। আবার ঠিক এই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের যারা ছাত্রদল নতুন নাগরিক পার্টি তৈরি করেছেন, যারা ওই পরামর্শদাতা এতে আছেন, জুলাই বিপ্লবের যারা হোতা, তারা আবার চাইছেন নির্বাচনটা দেরিতে হোক। মোহাম্মদ ইউনুসও চাইছেন নির্বাচনটা দেরিতে হোক। তাদের সঙ্গে মোহাম্মদ ইউনুসের কোঅর্ডিনেশনটা মারাত্মক, এবং শোনা যাচ্ছে যেটা যে এই যে ছাত্রদল যারা বিপ্লব করেছিলেন তাদের ওই সমন্বয়ক হিসেবে রিজাইন করে নতুন পার্টি তৈরি করা, এই ব্রেন প্ল্যানটা হচ্ছে মোহাম্মদ ইউনুসের। কেন তারা ক্ষমতায় আসতে পারলে বাংলাদেশের কোনো ক্রমে মোহাম্মদ ইউনুস কিন্তু পরবর্তীকালে স্থায়ী বাংলাদেশে একটা আসন পেতে পারেন। বিএনপি ক্ষমতায় এলে কিন্তু প্র্যাকটিক্যালি মোহাম্মদ ইউনুসের পক্ষে খুব বেশি দিন স্থায়ী হওয়ার চলবে না, কেন তাকে শেষ পর্যন্ত প্যারিসে ফিরে যেতে হবে। এইসব ঘটনাগুলোকে টুকরো 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 করে ঘটছে। এদিকে জামাতের সঙ্গে মোহাম্মদ ইউনুসের কিন্তু সংঘাতটা বেড়ে গেছে। ওদিকে জামাত ছাত্রদলকে নতুন পার্টির সঙ্গে একটা কোলাবোরেশন করছে। বিএনপির সঙ্গে জামাতের দূরত্ব আছে, এবং জামাত ছাত্রদের সঙ্গে ইউনাইটেড হয়েছে, অন্যদিকে রয়েছে বিএনপি। মোহাম্মদ ইউনুস আবার ছাত্রদের ব্যাকিং করছে। ওয়াকারুজ্জামান এরই মধ্যে একটা ঘটনা ঘটিয়েছেন, 11ই মার্চ সম্ভবত তারিখটা, ছাত্রদের 2 প্রতিনিধি সার্জিস এবং হাসনাত আমাদের দুজনকে ডেকে পাঠিয়েছিলেন। সকাল 10:30টায় মিলিটারি জেনারেলের সঙ্গে তাদের একটা বৈঠক হয়, এবং এই বৈঠকটা খুব নিভৃতে বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু পরবর্তীকালে মিডিয়া সেটা জেনে যায়, সেটা নিয়ে প্রচুর হইচই হয়। তারপর সার্জিস এবং হাসনাত যে তার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, মিলিটারি জেনারেল নিজেই বলেছেন, কিন্তু বাস্তবটা হচ্ছে অন্য। বাস্তবটা হচ্ছে ছাত্রদের যে মোহাম্মদ ইউনুস খেলাচ্ছেন, সেটা ওয়াকারুজ্জামান কিন্তু পরিষ্কারভাবে বুঝতে পেরে গিয়েছেন, এবং সেটা বুঝতে পেরেই এদের দুজনকে ডেকে সতর্কীকরণ করে দেওয়ার কাজটা তিনি করেছেন। নজিরবিহীনভাবে কালকে ভারত এবং চায়না নিজেদের মধ্যে একটি বৈঠক করলেন। সারা বিশ্ব স্বাভাবিকভাবে চমকে গেল যখন ভারত এবং চায়না একসঙ্গে বৈঠকের টেবিলে বসলেন। ডক্টর জয়শঙ্কর ভারতের পক্ষ থেকে রিপ্রেজেন্ট করলেন,
এবং এই মিটিং এর পর ভারত এবং চায়না উভয় একটি প্রেস বিবৃতি জারি করলো। সময়টা বোঝার চেষ্টা করুন। এক সপ্তাহ পর আমেরিকা ভারতের উপর শুল্ক কর চাপাতে শুরু করবে, অর্থাৎ 2 এপ্রিল এই ট্যারিফ যুদ্ধের ডেডলাইন হিসাবে গোটা বিশ্ব যখন ভাবতে শুরু করেছে, তখন বিপরীত দিকে বিশ্বের অন্যতম দুই প্রভাবশালী দেশ চায়না এবং ভারত নিজেদের মধ্যে প্রথমবারের জন্য এই ধরনের বৈঠক করলো এবং নিঃসন্দেহে আমেরিকার উপর এক তীব্র চাপ কিন্তু কালকে তৈরি করা হলো। মোহাম্মদ ইউনুস চীনে যাচ্ছেন আজকে। মোহাম্মদ ইউনুসের চীন সফরের আগেই ডক্টর জয়শঙ্করের সাথে চীনের এই ধরনের মিটিং নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ এবং অর্থপূর্ণ বটে। এই পুরো মিটিং এর বিশ্লেষণ যদি আপনারা দেখেন তাহলে বুঝবেন ভারত নিঃসন্দেহে এমন কিছু বাণ এই মিটিং এর শেষে মারলো যা নিঃসন্দেহে ভারতের প্রভাব, ভারতের বার্তা এবং ভারতের জিওপলিটিক্যাল প্রেজেন্স আরো অনেক বেশি দৃঢ় করলো একদিনেই। এই মিটিং এ একটি জয়েন্ট বিবৃতি দেওয়া হয়েছে। কি বলা হয়েছে? সেখানে বলা হয়েছে উভয় পক্ষ এই লক্ষ্যে প্রাসঙ্গিক কূটনৈতিক এবং সামরিক ব্যবস্থা বজায় রাখতে এবং শক্তিশালী বিভিন্ন রকম পদক্ষেপ করতে সম্মত হয়েছে। ভারতের প্রতিনিধি দলের পক্ষ থেকে যুগ্ম সচিব এবং চীনা প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান সহ পরিচালক। পরবর্তীকালে ভারত এবং চীনের যে লাদাখ এই অঞ্চলের উপর থেকে চীন নিজের সেনাবাহিনী কিন্তু প্রত্যাহার করেছেন এবং আন্তঃরাষ্ট্র এবং বিভিন্ন ক্ষেত্রে সুরক্ষার প্রশ্নে চীন এবং ভারত একে অপরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পরবর্তী সময় লড়বেন, সেই অঙ্গীকার কিন্তু এই মিটিং এর শেষে দুপক্ষই করেছে। দুদিন আগে নরেন্দ্র মোদী এই মিটিং এর আগে সবার আগে একটি নরম একটা মনোভাবাপন্ন মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন ভারত এবং চীনের দুজনের মধ্যে যুদ্ধের সংস্কৃতি নেই। ইতিহাস থেকে আপনারা যদি ভাবেন, ইতিহাস থেকে বর্তমান সময়ে যদি আপনারা এই প্যারামিটারটা ধরেন তাহলে দেখবেন একে অপরের বিরুদ্ধে চীন এবং ভারত যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে, এই নজির কিন্তু সে অর্থে দেখা যায় না। 2020 সাল কিংবা 1960-65 দশকের ওই সময়টা ছেড়েও আমি যদি ভাবি তাহলে দেখবেন চীন এবং ভারত পারস্পরিক সহাবস্থানের মাধ্যমে একে অপরের সঙ্গে সম্পর্ক রক্ষা করেছে, যা ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেদিন বলেছিলেন। 1 ঘন্টার মধ্যে পাল্টা প্রেস রিলিজ এসেছিল চীনের পক্ষ থেকে। চীন বলেছিল ভারতের প্রধানমন্ত্রীর এই ধরনের কথাকে আমরা সাধুবাদ জানাই এবং চীন বুঝিয়ে দিয়েছিল আমেরিকা যে ধরনের আনপ্রেডিক্টেবল অ্যাটিটিউড গোটা বিশ্বে এস্টাবলিশ করতে চাইছে তার বিপক্ষে লড়ার জন্য গ্লোবাল দুই শক্তিশালী রাষ্ট্র চীন এবং ভারত যদি একত্রে লড়ে তাহলে পাল্টা এক শক্তিশালী কমিউনিটি তৈরি করা যাবে এবং আমেরিকা থেকে বেরিয়ে বিশ্বের অন্যান্য দেশও কিন্তু বিকল্প হিসাবে এই শক্তিশালী জোটকেই আশ্রয়স্থল হিসাবে ভাবতে শুরু করতে পারে। এই মিটিং এ 3 থেকে 4টে এমন গুরুত্বপূর্ণ বার্তা ভারত দিয়েছে যা বর্তমান সময়ে কিন্তু একাধিক সমীকরণকে বদলে দিতে পারে। কি হয়েছে আমি একটু 4টে পয়েন্ট আপনাদের সামনে বলতে চাই। ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই ভেনিজুয়েলার উপরে 25% সেকেন্ডারি ট্যারিফের ঘোষণা করে দিয়েছে, অর্থাৎ ভেনিজুয়েলা থেকে যারা তেল কিনবে তাদের উপরেই এবার ট্যারিফ লাগাবে আমেরিকা যুক্তরাষ্ট্র। ভেনিজুয়েলা থেকে যে সকল দেশ তেল ইম্পোর্ট করে তাদের মধ্যে প্রথমে হলো চায়না এবং দ্বিতীয় হলো ভারতবর্ষ। অর্থাৎ ভেনিজুয়েলার বিপক্ষে এই ধরনের যদি বলে হয় অসহযোগিতা এবং এই ধরনের শত্রুভাবাপন্ন একটা আচরণ নিঃসন্দেহে ভুক্তভোগী করবে দুটো রাষ্ট্রকে, চায়না এবং ভারতকেও। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে যদি রাশিয়া, ওপেক এবং বিশ্বের অন্যান্য দেশগুলো থেকে তেল আমদানি ভারতবর্ষ করতে চায় তাহলে কিন্তু চায়নার সহযোগিতা প্রয়োজন। অন্তত বিভিন্ন ক্ষেত্রে যেভাবে আমেরিকা ভারতের বিপক্ষে একাধিক রকম স্যাংশন লাগানোর কথা ভাবছে, সেখানে চায়নার সহযোগিতাও কিন্তু বর্তমান জিওপলিটিক্যাল সারফেসে অত্যন্ত ইম্পর্টেন্ট হতে পারে, তা ভারতবর্ষ কিন্তু কালকে বুঝিয়ে দিয়েছে। পাশাপাশি যখন ভারতবর্ষ চায়নার দিকে ঝুঁকবে তখন কিন্তু ইতিমধ্যেই ডোনাল্ড ট্রাম্প যেরকম ভাবে ভারতবর্ষকে ট্রিট করতে শুরু করেছেন তার পাল্টা একটা প্রতিক্রিয়া ট্রাম্পের পক্ষ থেকেই হয়তো দেখানো হবে। কোনোভাবেই ডোনাল্ড ট্রাম্প ভারতের বন্ধুত্বকে হারাতে চাইবেন না। অন্তত প্যাসিফিক ওশিয়ানে যদি আমেরিকা কোনোভাবে ঢুকতে চায় তাহলে ভারতবর্ষের উপর বাজি আমেরিকাকে ধরতে হবে। অজিত দেওয়াল এবং তুলসী গ্যাবার্ট এ বিষয়ে একটা বিস্তারিত মিটিংও করেছেন, কিন্তু তারা বৈঠকের টেবিলে ভারতকে বন্ধু বলার পরেও ট্যারিফে ভারতকে কোনো অংশে ছাড় দেওয়ার প্রবণতা দেখাচ্ছেন না। অর্থাৎ আমেরিকার দ্বিচারিতা ভারতবর্ষ যে কোনোভাবে ভালোভাবে নিচ্ছে না তা কিন্তু কালকে আরো একবার স্পষ্ট হয়ে যায়। পাশাপাশি একের পর এক অস্ত্রের জন্য বিপুল পরিমাণে টাকা নেওয়া সত্ত্বেও কোনো না কোনো কারণে অস্ত্র রপ্তানি ডিলে করার চেষ্টা করছে আমেরিকা। আর সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ডক্টর জয়শঙ্করের চায়নার সঙ্গে এই ধরনের বৈঠক নিঃসন্দেহে আমেরিকার কাছে বার্তা দেওয়া যে তোমরা যা প্রতিশ্রুতি দিয়েছো তা পূরণ করো, দয়া করে আমাদের পিছনে ছুরিটা মেরো না, আমরা তোমাদের বন্ধু। আমেরিকার সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত ভালো, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর বন্ধুত্বপূর্ণ সহাবস্থান আছে, তাহলে কিসের জন্য আমরা চায়নার কাছে যাব? আমেরিকাকে ছেড়ে আমাদের চায়নার কাছে যাওয়ার প্রয়োজনীয়তাটা বা কি?
আজকে তোমাদের জন্য শুধু আমরা বাধ্য হচ্ছি চায়না শরণাপন্ন হতে, কারণ তোমাদের দর্শক আপনারা তো দেখলেন এইখানে কি কথা হচ্ছে, অনেকেই অনেক কথা বলতেছে, বিশেষ করে ডক্টর ইউনূসের চীন সফর, অন্যদিকে দেশের মধ্যে অনেক অরাজনৈতিক বা অনেক অস্থিতিশীল পরিবেশ, এই পরিবেশগুলো নিয়ে কিন্তু অনেক কথা হচ্ছে, অনেকে অনেক রকম মন্তব্য প্রকাশ করতেছে। দর্শক শ্রোতা, দেশের রাজনৈতিক প্রেক্ষাপট কিন্তু সাধারণ মানুষ বলেন, সবাই বলতেছে যে দেশের মধ্যে একজন নির্বাচিত সরকার এলে আমাদের দেশটা শান্ত হয়ে যাবে। আপনাদের মন্তব্য কি এই বিষয়গুলো নিয়ে? আপনারাও কি এইটাই মন্তব্য করেন যে দেশের মধ্যে নির্বাচিত সরকার হলে আমাদের দেশটা স্বাভাবিক হয়ে যাবে? দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। আর হ্যাঁ, আপনাদের কাছে সর্বশেষ আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আগে থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ।